আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনোয়ারুল ইসলাম, ফেজ বি রেসিডেন্ট এনআইসিভিডি। আপনাদের দুইটি আমি পেতে পারি এবং অর্গানিজম বোথ ডেড এবং লাইভ দুটোই কিন্তু আমি পেতে পারি। দুটো আসলে আপনাকে দুটোই ট্রু দিতে হবে। ডেড অর্গানিজমও ট্রু দিতে হবে, লাইভ অর্গানিজমও ট্রু দিতে হবে। ডেড নিউট্রোফিলও ট্রু দিতে হবে, লাইভ নিউট্রোফিলও আপনাকে ট্রু দিতে হবে। আর বাকিগুলো আমরা জানি, প্রোটিন রিচ ফ্লুইডস, এক্সুডেটস, ফিব্রিন পেতে পারি, নেক্রোটিক সেলস পেতে পারি, টিস্যু ডেভেলপস পেতে পারি, হাইড্রোলাইজ ইত্যাদি আমরা পেতে পারি। আর থাকে যে অ্যাবসেস ক্যাভিটি ফর্মেশন হয়, এই ক্যাভিটিটার পাশে একটা মেমব্রেন থাকে, এটাকে আমরা বলি পায়োজেনিক মেমব্রেন। এই পায়োজেনিক মেমব্রেনের কম্পোজিশন কি, এটাও কিন্তু পরীক্ষায় থাকে এবং স্মিডিতে এই জায়গাটুকু আছে। এই পায়োজেনিক মেমব্রেনের কনস্টিটিউশন হচ্ছে তিনটা জিনিস। একটা ভিতরের দিকে একটা জোন অফ নিউট্রোফিল লেয়ার থাকে, তার পাশে নিউলিফর্ম ক্যাপিলারিস থাকে, একটা যে ফাইব্রোব্লাস্ট থাকে, ফাইব্রোব্লাস্টিক রিম থাকে, তাদেরকে নিউট্রিশন দেওয়ার জন্য কিছু নিউলিফর্ম ক্যাপিলারিস থাকে। ভিতরে নিউট্রোফিলিক লেয়ার, তারপরে একটা ফাইব্রোব্লাস্টিক রিম, তাদেরকে নিউট্রিশন দেওয়ার জন্য একটা নিউলিফর্ম ক্যাপিলারিস থাকে। এই হচ্ছে আমাদের পায়োজেনিক মেমব্রেনের কম্পোজিশন। আপনাকে পরীক্ষার জন্য আরেকটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিউডোমেমব্রেনাস ইনফ্লামেশন। পরের পেজে 12 নম্বর পেজে গেলে দেখবেন সিউডোমেমব্রেনাস ইনফ্লামেশন কোন কোন কন্ডিশনে সিউডোমেমব্রেন ফর্মেশন হয়। 4টা কন্ডিশন দেওয়া আছে, এই 4টা কন্ডিশন আপনাকে মনে রাখতে হবে। কি কি? ডিপথেরিয়া, সিউডোমেমব্রেনাস কোলাইটিস, ব্যাসিলারি ডিসেন্ট্রি এবং ক্যান্ডিডা টিশা। পরীক্ষায় ছিল অ্যামিবিক ডিসেন্ট্রি, না অ্যামিবিক ডিসেন্ট্রি আসলে আপনাকে ফলস দিতে হবে। ব্যাসিলারি ডিসেন্ট্রি সিউডোমেমব্রেন ফর্মেশন হয়, ডিপথেরিয়াতে হয়, সিউডোমেমব্রেনাস কোলাইটিসে হয় এবং ক্যান্ডিডা ইনফেকশনে হয়। হেমোরেজিক ইনফ্লামেশন কোন কোন কন্ডিশনে হয়, এই 4টা উদাহরণ আপনাকে মনে রাখতে হবে, পরীক্ষায় ছিল। একটা হচ্ছে মেনিনগোকক্কাল সেপ্টিসেমিয়া, প্লেগ সেপ্টিসেমিয়া, অ্যাকুট ইনফ্লুয়েঞ্জা, আর হচ্ছে রিকেটশিয়াল ডিজিজ। কয়টা? আর নেক্রোটাইজিং ইনফ্লামেশন কিছু কিছু হয় 2টা জায়গায়, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিউজাস। এই 2 জায়গায় নেক্রোটাইজিং ইনফ্লামেশন হয়। নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা হচ্ছে মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। খুবই গুরুত্বপূর্ণ জায়গা মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। দেখেন, আমরা যে আমাদের একদম ক্লাসের যে একদম শুরুতে আমরা যে একটা ফিগার দিয়ে শুরু করেছিলাম, এই ফিগারটা হচ্ছে পুরোপুরি ইনফ্লামেশন। এই ফিগারটাতে আমরা দেখেছিলাম আমাদের ইনফ্লামেটরি প্রসেসটা শুরুই হয় কিছু মেডিয়েটরস রিলিজের মাধ্যমে। এই মেডিয়েটরসটা রিলিজ হওয়ার কারণেই আমার বডি সিগন্যাল পেলো যে আমার বডিতে একটা ইনফ্লামেটরি প্রসেস চলতেছে। তারপর ডাব্লিউবিসি এখানে আসলো, রিক্রুটমেন্ট হলো কিছু মেডিয়েটরসের সাহায্যের মাধ্যমে, সে বের হলো কিছু মেডিয়েটরসের মাধ্যমে, সে ডিজায়ার জায়গাটুকুতে গেল কিছু জায়গার মাধ্যমে, ক্যামোটেক্সিসের মাধ্যমে, সে রিকগনাইজ করলো কিছু মেডিয়েটরসের মাধ্যমে, সে এনগালফ করলো, দেন ডিস্ট্রাকশন করলো কিছু মেডিয়েটরসের মাধ্যমে। তার মানে দেখা যাচ্ছে পুরো ইনফ্লামেশন প্রসেসটা মেডিয়েটরসের উপর নির্ভরশীল। এই বডির সাহায্যকারী যে মেডিয়েটরসগুলো আছে, কেমিক্যাল যে জিনিসগুলো আছে, এদের উপর নির্ভরশীল। এরা না থাকলে কিন্তু আমার বডিতে ইনফ্লামেটরি প্রসেস হবে না এবং এদের ডেফিসিয়েন্সির জন্য আমার ইনফ্লামেটরি প্রসেসটা কিন্তু ডাউন রেগুলেটেড হয়ে যাবে। এই কারণে ইনফ্লামেশনে মেডিয়েটরস ছাড়া ইনফ্লামেশন হবে না। এই কারণে মেডিয়েটরস সম্বন্ধে আমাদেরকে ইন ডিটেলস একটা ধারণা আপনাকে থাকতে হবে। মেডিয়েটরস সম্বন্ধে যদি আপনার ইন ডিটেলস ধারণা থাকে তাহলে আপনি যে কোনো জিনিসটা বুঝতে সহজ হবে এবং পরীক্ষায় অবশ্যই মেডিয়েটরস থেকে আপনার কোশ্চেন থাকবেই। অলরেডি আমরা মেডিয়েটরসের 30 to 40% ফাংশনস পড়ে ফেলছি। আমরা এখন শিখবো এই মেডিয়েটরসগুলো আসলে সোর্স কি, কোথা থেকে এই মেডিয়েটরসগুলো রিলিজ হচ্ছে এবং এই মেডিয়েটরসগুলো আমার আলাদা আলাদা করে এদের ফাংশন কি, কারা কারা ভ্যাসোডাইলেশন করতেছে, কারা কারা ভ্যাসোকনস্ট্রিকশন করতেছে, ইম্পর্টেন্ট যে মেডিয়েটরসগুলো আছে এদের এক্সট্রা কিছু ফাংশনস আছে কিনা সেগুলো আমরা এখন একটু দেখে নিব। তাহলে আসি আমাদের মেডিয়েটরস। যদি সোর্স দেখি, খুব গুরুত্বপূর্ণ একটা ফিগার, এই সোর্সগুলো আপনাকে জানতে হবে। মেডিয়েটরসের সোর্স হচ্ছে আমাদের বডিতে যে মেডিয়েটরসগুলো রিলিজ হয়, এটা 2টা সোর্স থেকে রিলিজ হয়। একটা হচ্ছে সেল থেকে রিলিজ হয় আর হচ্ছে প্লাজমা থেকে রিলিজ হয়। সেল থেকে যারা রিলিজ হয় তাদেরকে আমরা আবার 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রিফর্ম মেডিয়েটরস আর একটা হচ্ছে নিউলি সিনথেসাইজ কেমিক্যাল মেডিয়েটরস। আগে থেকেই তৈরি হওয়া আছে, আর একটা হচ্ছে অন ডিমান্ড তৈরি হচ্ছে। আর কিছু কিছু মেডিয়েটরস রিলিজ হচ্ছে প্লাজমা থেকে। তাহলে পরীক্ষায় কোশ্চেন থাকে, ফলোইং মেডিয়েটরস রিলিজ ফ্রম সেল
দুঃখিত, following mediators released from cell, following mediators released from plasma, following are the preformed chemical mediators, following are the newly synthesized chemical mediators. এই চারটা ভাবে, অথবা following are the sources of newly synthesized chemical mediators, following are the sources of preformed chemical mediators. এই দুই ভাবে। তাহলে দেখি সেলুলার থেকে যারা রিলিজ হয় তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে নিউলি সিনথেসাইজড কেমিক্যাল মেডিয়েটরস আর একটা হচ্ছে প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস। প্রিফর্ম কারা কারা আসে? হিস্টামিন, সেরোটোনিন, লাইসোজোমাল এনজাইম। তিনটা গ্রুপ আছে হচ্ছে প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস, হিস্টামিন, সেরোটোনিন, লাইসোজোমাল এনজাইম, গুরুত্বপূর্ণ মেডিয়েটরস। এদের সোর্স কি? এদের সোর্স হচ্ছে মাস্ট সেল, বেসোফিল, প্ল্যাটলেটস, নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন থাকে ফলোইং আর দ্য প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস তিনটা, following are the sources of preformed chemical mediators, source হচ্ছে mast cell, basophil, neutrophil, platelet এবং macrophage। newly synthesized chemical mediators কারা কারা আছে? আমাদের অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলাইটস গুলো, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইন এরা। তারপর কি আছে? প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, নাইট্রিক অক্সাইড এবং সাইটোকাইন যেগুলো আছে তারা। এদের সোর্স কি? এদের সোর্স মনে রাখা একটু সহজ, সব ধরনের লিউকোসাইট থেকেই নিউলি সিনথেসাইজড কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ হয়। প্লাজমা থেকে কারা কারা কোন কোন মেডিয়েটরস গুলো রিলিজ হচ্ছে? সাধারণত হাই মলিকুলার ওয়েট যে মেডিয়েটরস গুলো আছে এরা সাধারণত প্লাজমা থেকে রিলিজ হয়। কারা কারা? সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর হচ্ছে যে কাইনিন, ব্র্যাডিকাইনিন, কেলিক্রিন, তারপর ফিব্রিনোজেন, থ্রোম্বিন, প্রোথ্রম্বিন, এরা হচ্ছে আমাদের প্লাজমা থেকে রিলিজ হয়। এবং প্লাজমার সোর্সগুলো সাধারণত হচ্ছে লিভার, লিভার হচ্ছে তাদের মেইন সোর্স। তাহলে এই আমরা মেডিয়েটরসের সোর্সগুলো আমরা পড়লাম এবং এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, কিভাবে কোশ্চেন আসে সেটা আমরা বললাম। এখন আসি আমরা একটা একটার ফাংশনে। হিস্টামিন, হিস্টামিনের সোর্সটা তাহলে যদি আমরা আলাদা করে জানি, হিস্টামিন হচ্ছে প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস, অলরেডি আমরা এটা পড়ে ফেলছি। এবং হিস্টামিনের সোর্স কি? তিনটা জায়গা থেকে হিস্টামিন রিলিজ হয়, একটা হচ্ছে মাস্ট সেল, বেসোফিল আর হচ্ছে প্লাটিলেটস। তবে মেজর সোর্স হচ্ছে হিস্টামিনের মাস্ট সেল। হিস্টামিনের ফাংশন কি? আমরা কিন্তু হিস্টামিনের ফাংশন পড়ে ফেলছি। হিস্টামিনের মেজর ফাংশন হচ্ছে মেজর ভ্যাসোডাইলেটরি মেডিয়েটরস। এছাড়া কি করে? আরেকটা ফাংশন পড়ছিলাম, এটা এন্ডোথেলিয়াল গ্যাপ ফর্মেশন করে। কিভাবে? এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশনের মাধ্যমে। তার মানে সে এন্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভেশনও করে এবং ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করে। এটাই হচ্ছে আমাদের হিস্টামিনের ফাংশন। আরেকটা কি? আরেকটা প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস কি? সেরোটোনিন। সেরোটোনিন হচ্ছে রিলিজ কোথা থেকে হচ্ছে? সেটা হচ্ছে প্লাটিলেটস থেকে। দেখেন আগের রবিন্স এবং খালেক স্যারের বইয়ে এখনো সেরোটোনিনের ফাংশন ভ্যাসোডাইলেশন দেয়া আছে এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি দেয়া আছে। এই জায়গাটুকু একটু চেঞ্জ হবে, কারণ নতুন রবিন্স অনুযায়ী যদি আপনাদেরকে আমি সোর্সটা দেখাই, সেরোটোনিন যদি এটা আপনারা একটু দেখেন, serotonin is a preformed vasoactive mediator present in platelets and certain neuroendocrine cells. প্লাটিলেটেও থাকে, আবার কিছু নিউরোএন্ডোক্রাইন সেলসের মধ্যেও থাকে, such as in the GI tract and mast cell in rodents but not in humans. বাট রোডেন্টের ক্ষেত্রে মাস্ট সেলও থাকে, কিন্তু আমাদের জন্য দুইটা জায়গায়, প্লাটিলেটস এবং কিছু নিউরোএন্ডোক্রাইন সেল। নিউরোএন্ডোক্রাইন সেলটা কোথাকার? গাটের নিউরোএন্ডোক্রাইন সেল থেকে। এটার প্রাইমারি ফাংশন হচ্ছে এই গাটের নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে এবং ইনফ্লামেশনে এটার রোল বলতেছে খুব কম, এবং যখন সেই ইনফ্লামেশনের রোলটা এটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ। দেখেন, ইট ইজ অলসো এ ভ্যাসোকনস্ট্রিক্টর, বাট ইম্পর্টেন্স অফ দিস অ্যাকশন ইনফ্লামেশন ইজ আনক্লিয়ার। এটা জাস্ট একটু আপডেটেড জিনিস, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা সেরোটোনিনের ফাংশন পেলাম ভ্যাসোকনস্ট্রিকশন, সাথে হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। চলে আসি আমরা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটসের ফাংশন। এই ফিগারটা যদি আপনি মনে রাখেন, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস অলমোস্ট আপনার পড়া হয়ে যাবে এবং এখান থেকে অনেকবার কোশ্চেন আসছে যে আপনাকে নহদর্পণে রাখতে হবে। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটসটা কি কোথা থেকে রিলিজ হয়? সেল থেকে রিলিজ হয়। কোন কি ধরনের এটা মেডিয়েটরস? নিউলি সিনথেসাইজ, অন ডিমান্ড রিলিজ হচ্ছে। কোথা থেকে? মেমব্রেন ফসফোলিপিড থেকে ফসফোলাইপেজের মাধ্যমে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হচ্ছে। এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এখান থেকে যে মেটাবোলাইটসগুলো তৈরি হয় এগুলোর নামই হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস। দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে, একটা হচ্ছে 5-লাইপোক্সিজেনাস পাথওয়ে। সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ের প্যারেন্ট কম্পোনেন্ট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন G2, সেখান থেকে H2 তৈরি হয়।
মনে রাখবেন প্রোস্টাগ্ল্যান্ডিন বডিতে মোর দেন 20 আছে, কিন্তু আমার ইনফ্লামেশনের জন্য প্র্যাকটিক্যালি যেগুলো দরকার এই তিনটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি পরীক্ষার জন্য এবং প্র্যাকটিক্যালি আমার দরকার বেশি। কি কি? প্রোস্টাসাইক্লিন, এটাকে বলা হয় ভালো মেডিয়েটরস। এর কাজ কি? অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটাই এর বেশি, ভ্যাসোডাইলেশন হিসেবে কাজ করে, সাথে প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে সে ইনহিবিট করে। আরেকটা কি? থ্রম্বাক্সিন A2। থ্রম্বাক্সিন A2 হচ্ছে প্রোস্টাসাইক্লিনের জাস্ট উল্টো। প্রোস্টাসাইক্লিন আপনার প্রোস্টাগ্ল্যান্ডিন I2 মানে যেটা প্রোস্টাসাইক্লিন যেটা ভ্যাসোডাইলেশন করে, থ্রম্বাক্সিন A2 ভ্যাসোকনস্ট্রিকশন করে। প্রোস্টাসাইক্লিন প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করে, থ্রম্বাক্সিন A2 প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে প্রমোট করে। আরেকটা আছে প্রোস্টাগ্ল্যান্ডিন D2 এবং E2, এই দুইটার ফাংশন কি? এরাও ভ্যাসোডাইলেশন হিসেবে কাজ করে এবং ভাস্কুলার পারমিটিকে ইনক্রিজ করে। এখানে একটু খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু ক্যামোটেক্সিসের সময় পড়ছিলাম ইউসিনোফিলিক ক্যামোটেকটিক এজেন্ট হিসেবে প্রোস্টাগ্ল্যান্ডিন D2টাও কিন্তু কাজ করে। তার মানে এখানে ছোট্ট করে একটু লিখে রাখেন ক্যামোটেক্সিস এই তিনটা ফাংশনই করে। লাইপোক্সিজেনাস, লাইপোক্সিজেনাস পাথওয়েটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো 5-HPET আর একটা হচ্ছে 12 লাইপোক্সিজেনাস। 5-HPET থেকে সাধারণত বের হয় হচ্ছে লিগোটাইন ফ্যামিলি, আর 12 লাইপোক্সিজেনাস থেকে বের হয় লাইপোক্সিন ফ্যামিলি। লাইপোক্সিনটাও ভালো মেডিয়েটরস বা অ্যান্টি ইনফ্লামেটরি মেডিয়েটরস, এটা ইনফ্লামেশনকে ইনহিবিশন করে। আর 5-HPET থেকে যে লিগোটাইন বের হয়, 5-HPET থেকে একটা বের হয় 5-HET যেটা ক্যামোটেক্সিস হিসেবে কাজ করে, আর লিগোটাইন A4 থেকে তৈরি হয় লিগোটাইন B4 যেটা আমরা পড়েছিলাম সব কিছুর জন্য ক্যামোটেক্সিস হিসেবে কাজ করে। লিগোটাইন A4 থেকে লিগোটাইন C4, D4 এবং E4 বের হয়, একসাথে মিলে ব্রঙ্কোকনস্ট্রিকশন, ভ্যাসোকনস্ট্রিকশন এবং ভাস্কুলার পারমিটিভিটি ইনক্রিজ করে। এই হচ্ছে আমাদের অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটসের ফাংশন। তাহলে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আসি আমরা কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্টসের ফাংশনস। কমপ্লিমেন্টের ফাংশনসও আমরা কমপ্লিমেন্টের অনেকগুলো ফাংশনস পড়ে ফেলছি। একটা পড়লাম আমরা হচ্ছে ক্যামোটেক্সিস হিসেবে কাজ করে, সেটা কোনটা? সেটা হচ্ছে C5A সব কিছুর জন্য। একটা পড়লাম একটা হচ্ছে অপসোনিন হিসেবে কাজ করে, সেটা পড়লাম, সেটা কোনটা? C3B এবং IC3B। C3A, C4A এবং C5A এই তিনটাকে একসাথে বলা হয় অ্যানাফাইলোটক্সিন। এরা কি করে? এরা হিস্টামিন রিলিজকে ইনক্রিজ করে। হিস্টামিন রিলিজকে ইনক্রিজ করা মানে হিস্টামিনের যে ফাংশনগুলো আছে তাদেরকে প্রমোট করা। হিস্টামিনের ফাংশন আমরা কি পেয়েছিলাম? ভ্যাসোডাইলেটেশন আর হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি। তার মানে এই দুইটাও হচ্ছে কমপ্লিমেন্টের ফাংশন ইন ইনফ্লামেশন। এই দুইটা থাকলেও পরীক্ষার স্টেমে যদি এই দুইটাও থাকে আমাদেরকে ট্রু দিতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, C5 থেকে C9 কে একসাথে বলা হয় মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স বা ম্যাক। এরা কি করে? সেল লাইসিস করে। এই হচ্ছে কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্টের ফাংশনস ইন ইনফ্লামেশন। তাহলে যেটা আমাদেরকে এখানে পরীক্ষায় আপনারা অনেক লেকচার শিটও অথবা অনেক কোশ্চেন ব্যাংকে দেখবেন কমপ্লিমেন্টারি ফাংশনের মধ্যে ভ্যাসোডাইলেশন এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি ফলস দেয়া। এই জায়গাটা কিন্তু আমাদের ট্রু দিতে হবে। ইনডাইরেক্টলি কমপ্লিমেন্ট ভ্যাসোডাইলেশন এবং ভাস্কুলার পারমিটিভিটিকে ইনক্রিজ করে। চলে আসি আমাদের আরেকটা জায়গা, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নাইট্রিক অক্সাইডের ফাংশন। নাইট্রিক অক্সাইড থেকে কয়েকটা ভাবে পরীক্ষায় কোশ্চেন আসে। দেখেন, প্রিভিয়াসলি নোন এজ EDRF বা এন্ডোথেলিয়াল ডেরাইভ রিল্যাক্সিং ফ্যাক্টরস, এটা এন্ডোথেলিয়াল সেলে সিনথেসাইজ হয়। নাইট্রিক অক্সাইড সিনথেসিসের জন্য চারটা জিনিসের দরকার হয়, এটা পরীক্ষায় থাকে। কি কি? অ্যাল-আর্জিনিন, মলিকুলার অক্সিজেন, NADPH এবং নাইট্রিক অক্সাইড সিনথেস। এখানে যেটা আপনাকে ডি-আর্জিনিন দিয়ে দিতে পারে, ফলস দিবেন, তাহলে হবে অ্যাল-আর্জিনিন। মলিকুলার অক্সিজেন আপনাকে দিয়ে দিতে পারে রিডিউস অক্সিজেন, আপনাকে ফলস দিতে হবে। দিয়ে দিতে পারে NADP, শুধুমাত্র ফলস দিতে হবে, হচ্ছে NADPH দিয়ে দিতে পারে না, এরকম ছিল। এবং নাইট্রিক অক্সাইড সিনথেস, এই জায়গায় ছিল নাইট্রিক অক্সাইড রিডাকটেস। তার মানে আপনার জানা জিনিসটা যদি আপনার পারফেক্টলি না জানেন, রেসিডেন্সিতে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন। আপনার এই ছোটোখাটো জিনিসগুলোতে আপনার অনেক মার্ক ছড়ে যেতে পারে। তাহলে আমরা পেলাম কি? নাইট্রিক অক্সাইড তৈরির জন্য চারটা জিনিসের দরকার: অ্যাল-আর্জিনিন, মলিকুলার অক্সিজেন, NADPH এবং নাইট্রিক অক্সাইড সিনথেস।
তিন ধরনের নাইট্রিক অক্সাইড পাওয়া যায়, সেটা কি কি? ইনস, অ্যানস এবং আইনস। এন্ডোথেলিয়ামের গায়ে যে এন্ডোথেলিয়াম থেকে যে নাইট্রিক অক্সাইডটা তৈরি হয় সেটা হচ্ছে ইনস, নিউরন থেকে যে নাইট্রিক অক্সাইডটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যানস, এবং ইনফ্লামেটরি প্রসেসে সাইটোকাইনের মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আইনস বা ইনডিউসেবল নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের ফাংশন কি? এটা ভ্যাসোডাইলেশন এবং ভাস্কুলার স্মুথ মাসল রিল্যাক্সেশন হিসেবে কাজ করে, টিস্যু ড্যামেজ করে, কিন্তু এর প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে রিডিউস করে এবং মাসেল ইনডিউস যে ইনফ্লামেশন আছে সেটাকেও কিন্তু সে রিডিউস করে। এটা লিউকোসাইট রিক্রুটমেন্টকে রেগুলেট করে এবং অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে নাইট্রিক অক্সাইডের। লাস্টের লাইনটা দেখেন, অ্যাবনর্মাল প্রোডাকশন অফ এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড অকার্স ইন অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস। তিনটা জায়গায় এই তিনটা কন্ডিশনে অ্যাবনর্মাল প্রোডাকশন অফ নাইট্রিক অক্সাইড তৈরি হয়। চলে আসি আমাদের আরেকটা জিনিস, সেটা হলো প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস। 18 নম্বর পেজে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ জায়গায়, অনেকবার পরীক্ষায় কোশ্চেন ছিল। পরীক্ষা জাস্ট দেখে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরসের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটাও ভ্যাসোকনস্ট্রিকশন, ভ্যাসোডাইলেশন দুইটাই করে, বাট এটা ডোজ ডিপেন্ডেন্ট। হাই কনসেন্ট্রেশনে এটা ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, আর লো কনসেন্ট্রেশনে এটা ভ্যাসোডাইলেশন এবং ভাস্কুলার পারমিবিলিটি ইনক্রিজ করে। বাকি ফাংশনগুলো আপনারা শিটে দেখবেন যে লিগোসাইডেশন, ক্যামোটেক্সিস, সিনথেসিস অফ আদার মেডিয়েটার্স ইত্যাদি সে করে। এই হচ্ছে আমাদের প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস। আসি হচ্ছে আমরা অ্যাকশনস অফ ডিফারেন্ট মেডিয়েটার্স অফ ইনফ্লামেশন। যে ইনফ্লামেশনের এত জিনিস যে আমরা পড়লাম সেটা সামারি করা হচ্ছে এই ইনফ্লামেশন। ভ্যাসোডাইলেশন কোন কোন মেডিয়েটার্স করে অলরেডি আমরা জানি। এখান থেকে আমরা জাস্ট সেরোটোনিনটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা ভ্যাসোকনস্ট্রিকশনের এই জায়গাতে অ্যাড করে দিব। আর যেহেতু আমরা দেখলাম যে সেরোটোনিন এখন ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, তাহলে এখান থেকে আমরা সেরোটোনিনটা কেটে দিচ্ছি। একটু কারেকশন করে নেবেন আপনারা। কারা কারা ভ্যাসোডাইলেশন করে সেটা অলরেডি আমরা জানি। ভ্যাসোকনস্ট্রিকশন কারা কারা করে, ভাস্কুলার পারমিবিলিটি কারা কারা করে, ক্যামোটেক্সিস কারা কারা করে ইত্যাদি। আপনারা কিন্তু অবশ্যই এই চারটা মেডিয়েটার্স পড়ার শেষে আপনার মেমোরাইজ করে পড়বেন, এবং চারটা আপনাকে মনে রাখতে হবে। কারা কারা ভ্যাসোকনস্ট্রিকশন করে মেমোরাইজ করতে হবে, কারা কারা ভ্যাসোডাইলেশন করে, কারা কারা ভাস্কুলার পারমিবিলিটি ইনক্রিজ করে, ক্যামোটেক্সিসের চারটা আপনাকে মনে রাখতে হবে। এক্সট্রা আপনাকে মনে রাখতে হবে ফিভার কোন কোন মেডিয়েটার্স করে, পেইন কোন কোন মেডিয়েটার্স করে। টিএনএফ, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এরা ফিভার করে, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্রাডিকাইনিন এরা ফিভার করে। পেইন করে কারা কারা? প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্রাডিকাইনিন, অ্যাসিডিক এনভায়রনমেন্ট, হাইপারক্যালেমিক, টিস্যু টেনশন এবং সেরোটোনিন এরা হচ্ছে পেইন করে। এই জায়গাটুকু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এখন আসি সাইটোকাইন্স ইন ইনফ্লামেশন, যেটা আপনাদেরকে বলেছিলাম। এই জায়গাটুকু ইনফ্লামেশনের সাইটোকাইন্স কাদের কাদের দরকার আছে এবং কোন কোন সাইটোকাইন্সগুলো ইনফ্লামেটরি মেডিয়েটার্স হিসেবে কাজ করে, শুধু নাম মনে রাখলেই হবে। অ্যাকুট ইনফ্লামেটরি সাইটোকাইন্স কারা কারা আছে, ক্রনিক ইনফ্লামেটরি সাইটোকাইন্স কারা কারা আছে। অ্যাকুট ইনফ্লামেটরি সাইটোকাইন্স হচ্ছে এই পাঁচটা: টিএনএফ, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ক্যামোকাইন এবং ইন্টারলিউকিন 17। যদি পরীক্ষায় থাকে ফলোইং আর দ্য অ্যাকুট ইনফ্লামেটরি সাইটোকাইন্স, তাহলে এই পাঁচটা টিএনএফ, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ক্যামোকাইন এবং ইন্টারলিউকিন 17। প্যাচ হচ্ছে এখানে যদি বলে ফলোইং আর দ্য ক্রনিক ইনফ্লামেটরি সাইটোকাইন্স, এই তিনটা সাইটোকাইন্স এবং উপরের পাঁচটা সাইটোকাইন্স সব মিলেই হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি সাইটোকাইন্স। দেখেন এই লাস্টের কথাটা, এটার দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইটোকাইন্স ইনফ্লামেটরি লিস্টেড। দেখেন এই লাস্টের লাইনটা, স্পেসিফিক্যালি অল দ্য সাইটোকাইন্স লিস্টেড আন্ডার অ্যাকুট ইনফ্লামেশন মে অলসো কন্ট্রিবিউট টু ক্রনিক ইনফ্লামেটরি রিঅ্যাকশনস। এই কথাটার মানে বোঝাচ্ছে অ্যাকুট ইনফ্লামেটরি সবগুলো সাইটোকাইন্স ক্রনিক ইনফ্লামেটরি সাইটোকাইন্স হিসেবেও কাজ করে। তার মানে ক্রনিক ইনফ্লামেটরি সাইটোকাইন্স আসলে আপনাকে সবগুলোই ট্রু দিতে হবে, আর অ্যাকুট ইনফ্লামেটরি সাইটোকাইন্স শুধু এই পাঁচটা। ক্রনিকগুলো তখন ট্রু দিলে আপনি কিন্তু ভুল করবেন। এইটাই হচ্ছে আমাদের মেডিয়েটার্সের জায়গা, মেডিয়েটার্স পর্যন্ত। আমরা তাহলে লোকাল ইফেক্টস অফ ইনফ্লামেশনটা আমাদের শেষ হয়ে গেল। আমরা বলেছিলাম লোকাল ইফেক্টস অফ ইনফ্লামেশন আমাদের কী কী জিনিসগুলো হয়, কী কী ইভেন্টসগুলো হয় এবং কী কী পরীক্ষায় আসে, সেটা আমরা আজকে দেখে ফেললাম। এখন আসি হচ্ছে আমাদের সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন। সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন থেকেও পরীক্ষায় একটা কোশ্চেন সাধারণত থাকে এবং পেইড কোশ্চেন একদম, সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশনে কী কী আমরা পাই সেটা দেখার জন্য। এবং এই সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশনে আমি দেখেন আরেকটা নাম দিয়েছি হচ্ছে অ্যাকুট ফেজ রিঅ্যাকশনস।
সেম ভাবেই কোশ্চেন আসতে পারে, ফলোইং আর দ্য অ্যাকুট ফেজ রিঅ্যাকশনস অফ ইনফ্লামেশন, অ্যান্সার একই হবে। এই জায়গাটা এখান থেকে একদম কমনলি এখান থেকে দেয় ইনফ্লামেশনে অ্যাকুট রেসপন্স কী কী হতে পারে। আমরা জানি একটা ইনফ্লামেটরি রেসপন্স চললে আমার বডিতে ফিভার হয়, টেম্পারেচার রাইজ হয়, চিলস হয়, রাইগর্স হয়, সোয়েটিং হয়, তারপর হচ্ছে আমাদের উইকনেস হয়, ল্যাটিটিউড হয়। কিন্তু দুইটা জিনিস যেটা পরীক্ষায় একদম ঘুরে ফিরে আসে, ঘুমের প্যাটার্নে কী হয়। আমরা অনেকে বেসিক খাটে লিখে আসছি যে ঘুম হয়তো ইনসোমনিয়া হয় অথবা ঘুম কমে যায়। না, মনে রাখবেন অ্যাকুট ফেজ রিঅ্যাকশন অফ ইনফ্লামেশনে ঘুম বেড়ে যায়, ক্ষুধা কমে যায়, মানে somnolence হয় এবং অ্যানোরেক্সিয়া হয়। ইনসোমনিয়া আসলে আপনাদের এটা ফলস দিতে হবে। এছাড়া আর কি কি হতে পারে দেখেন, এছাড়া আর আমাদের ফিভার হতে পারে, রাইগোস চার্জ, এগুলো তো আমরা জানি। হ্যামোডাইনামিক চেঞ্জ কি কি হতে পারে, হ্যামোডাইনামিকলি আমার লিউকোসাইট কাউন্ট বাড়তেও পারে আবার কমতেও পারে। ডিভাইসিয়াল কাউন্ট যদি আমরা করি, নিউট্রোফিলিয়াও হতে পারে, নিউট্রোপেনিয়াও হতে পারে, লিম্ফোসাইটোসিসও হতে পারে, লিম্ফোপেনিয়াও হতে পারে। বাট যদি আমরা থ্রম্বোসাইটো প্লাটলেটটাকে দেখি, ইউজুয়ালি থ্রম্বোসাইটোপেনিয়া হয়, তো পরে থ্রম্বোসাইটোসিসও হতে পারে। এছাড়া অ্যানিমিয়া, ইনক্রিজ গামা গ্লোবিলিন, ডিক্রিজ গ্লোবিলিন ইত্যাদি হয় এবং প্রোডাকশন অফ অ্যাকুট ফেজ প্রোটিন, যেগুলো প্রোডাকশন আছে একটু পরে আমরা পড়বো, সেই অ্যাকুট ফেজ প্রোটিন প্রোডাকশনগুলো হয়। এছাড়া আমরা জানি যে আমাদের জেনারেলাইজড লিম্ফেডিনোপ্যাথি হয়, যেটা আমি আপনাকে একদম শুরুতে বলে দিয়েছিলাম, ভাস্কুলার চেঞ্জে আমাদের লিম্ফ্যাটিক ভেসেলসে কী কী চেঞ্জ হয় সেটার জন্য। আর হচ্ছে লাস্টের 8 নম্বর লাইনটা দেন, রিয়েক্টিভ সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস হয়। পরীক্ষায় যদি অ্যামাইলোইডোসিস দেয় ট্রু দিবেন, কিন্তু যদি প্রাইমারি অ্যামাইলোইডোসিস দেয় তাহলে কিন্তু ফলস দিতে হবে। যদি অ্যামাইলোইডোসিস হয় সেটা হলো সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস। চলে আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে অ্যাকুট ফেজ প্রোটিন। এই যে আমাদের ইনফ্লামেশনের যে অ্যাকুট ফেজ প্রোটিন, এরা কেন তৈরি হয়? আমার অ্যাকুট ফেজ প্রোটিন মানে হচ্ছে আমার এই সিস্টেমিক রেসপন্সের জন্য বডি কিছু জিনিস তৈরি করে যাতে আমাদের ইনফ্লামেটরি প্রসেসটা তারা হেল্প করতে পারে। এবং এই জিনিসগুলো মেজারমেন্ট করলেই আমরা বুঝতে পারি যে আমার বডিতে একটা ইনফ্লামেটরি প্রসেস চলতেছে। অ্যাকুট ফেজ প্রোটিন থেকে আপনি কোশ্চেন সলভ করলে দেখবেন অনেক 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 কোশ্চেন আসছে এবং পেড কোশ্চেন ফলোইং আর দ্য অ্যাকুট ফেজ প্রোটিন প্রেজেন্ট ইন দ্য বডি, নামগুলো থেকে এখান থেকে অ্যাকুট ফেজ প্রোটিনের নাম। এখান থেকে ভিতর থেকে যে জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে যে অ্যাকুট ফেজ প্রোটিন আর প্লাজমা প্রোটিনস মোস্টলি সিনথেসাইজ ইন দ্য লিভার, তারা মেইনলি সিনথেসাইজ হয় হচ্ছে লিভারে। এই কোশ্চেনটা, এই স্টেমটা পরীক্ষায় ছিল। Plasma concentration may increase several hundredfold as a part of response of inflammatory stimuli. Three of the best known example of these proteins, অনেকগুলো রিলিজ হয়, মোর দেন 100 অ্যাকুট ফেজ প্রোটিন বের হয়। তবে আমাদের জন্য আমাদের প্র্যাকটিক্যালি ক্লিনিক্যালি সব কিছুর জন্য ওয়েল নোন হচ্ছে সিআরপি, ফিব্রিনোজেন এবং সেরাম অ্যামাইলয়েড এ প্রোটিন। Synthesis of these molecules by hepatocyte is upregulated by cytokines. এই সিস্টেমটাও পরীক্ষায় ছিল যে শুধু আপরেগুলেটেডের জায়গায় ছিল ডাউন রেগুলেটেড, মানে সাইটোকাইনের মাধ্যমে এই হেপাটোসাইটগুলো প্রোডাকশনটা বাড়ায়, আপরেগুলেশন হয়, স্পেশালি ইন্টারলিউকিন 6 এবং ইন্টারলিউকিন 1। আমরা জানি যে আমাদের যে বর্তমান যে কন্ডিশনে যে কোভিড সিচুয়েশন, এই সিচুয়েশনে যে সাইটোকাইন স্ট্রং হয় এই অ্যাকুট ফেজ রিঅ্যাকশনের জন্যই, এই সাইটোকাইন স্ট্রংটা হয় কিন্তু মেইনলি ইন্টারলিউকিন 6 এর কারণে। খুব ডিস্ট্রাকটিভ কিন্তু এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। দেখেন, many acute phase proteins such as CRP, SSA বা serum amyloid A bind to microbial cell walls and they may access opsonin and fix complement. আমরা যে অপসোনিনেশনের সময় পড়েছিলাম যে অ্যাকুট ফেজ প্রোটিনগুলো অপসোনিন হিসেবে কাজ করে, এই কথাটাই এখান থেকে দেখেন যে যতগুলো অ্যাকুট ফেজ প্রোটিন প্রোডাকশন তারা কোনো না কোনোভাবে এই যে আমাদেরকে ফ্যাগোসাইটিসের জন্য চিনিয়ে দেওয়ার যে কাজটা এটা তারা কিন্তু করতে পারে। দেখেন এই লাইনটা, লেভেলস অফ সিআরপি ইনক্রিজ উইদিন 6 hours অফ অ্যান ইনফ্লামেটরি স্টিমুলাস মে রাইজ আপ টু 1000-fold। একদম ইনফ্লামেশনের 6 hours পরই সিআরপি কিন্তু 1000-folds-এর মতো রাইজ করতে পারে এবং সে রাইজ হয়। এই কারণে আমরা যে কোনো ইনফ্লামেটরি প্রসেস সাধারণত সিআরপিটা দেখে বুঝতে চাই যে আদৌ তার বডিতে কোনো সিআরপি রাইজ হচ্ছে কি হচ্ছে না। মেজারমেন্ট অফ সিআরপি প্রোডাক্টস এ ডাইরেক্ট ইন্ডেক্স অফ ইনফ্লামেশন, এটা পরীক্ষায় ছিল ইনডাইরেক্ট ইন্ডেক্স, তাহলে জিনিসটা হবে ডিরেক্ট ইন্ডেক্স অফ অ্যাকুট ইনফ্লামেশন। প্লাজমা হাফ লাইফ অফ সিআরপি ইজ 19 hours। সিআরপির হাফ লাইফটা আপনাকে একটু মাথায় রাখতে হবে এবং মধ্যে জানতে হবে। এই কারণে হাফ লাইফটা কিছুটা কম হওয়ার কারণে আমরা সাধারণত সিআরপিটা মেজারমেন্ট করে করে এই ইনফেকশনটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা প্রগনোস্টিক ভ্যালুটা আমরা করতে পারি। লাস্টের লাইনটা আমরা যারা এমডি ফ্যাকাল্টি আছে তাদের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু পরেই আসতেছি। যে সিআরপি সাধারণত ইনফ্লামেশনে বাড়ে,
কিন্তু দেখা গেছে this sequential measurement is useful in monitoring disease activity for reasons which remain unclear. Some diseases are associated with only minor elevations of CRP despite of এভিডেন্স অফ অ্যাক্টিভ ইনফ্লামেশন। তার মানে হচ্ছে আমাদের বডিতে একটা অ্যাক্টিভ ইনফ্লামেশন চলতেছে, কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যেখানে আমরা আশা করতেছিলাম যে সিআরপি রাইজ হবে, কিন্তু সিআরপি রাইজ হচ্ছে না। এই জিনিসগুলো, এই ডিজিজগুলোর নাম আমাকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। কোন কোন ডিজিজে ইএসআর রাইজ হয় কিন্তু সিআরপি সেই অনুযায়ী রাইজ হয় না, নর্মাল অথবা লো থাকে। একটু পরেই আমরা বক্সটা পড়বো, যেটা লাস্টের বক্সটা ছিল, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন আসি অ্যাকুট ফেজ প্রোটিনস কারা কারা আছে। দেখেন এখানে আমি শুরুতেই বলে নিয়েছিলাম আমাদের মোর দেন 100 অ্যাকুট ফেজ প্রোটিন আছে, তবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে কয়টা আছে সেই কয়টা। এই কয়টা সহজে মনে রাখার জন্য আপনি একটা নেমোনিক্স ইচ্ছা করলে মনে রাখতে পারেন। সেটা হচ্ছে চ্যাট ফিল্ম, সিতে সিআরপি, সেরুলোপ্লাজমিন, আর হচ্ছে কমপ্লিমেন্ট, এইচে হেপসিডিন, হেপ্টোগ্লোবিন, আর হচ্ছে হিরোডিন। এতে আলফা 1 অ্যান্টিট্রিপসিন, আলফা 2 ম্যাক্রোগ্লোবিন, অ্যামাইলয়েড। এই টিতে ট্রান্সফেরিন অ্যান্ড থ্রম্বিন, এফে ফিব্রিনোজেন আর হচ্ছে ফেরিটিন, আইতে ইন্টারলিউকিন 6, এলে ল্যাক্টোফেরিন, আর হচ্ছে লাইপোপলিস্যাকারাইড বাইন্ডিং প্রোটিন এলপিবিপি, ম্যানান বাইন্ডোস ল্যাকটিন বা এমবিএল বা ম্যানান বাইন্ডোস প্রোটিন এমবিপি, যেটাই বলেন না কেন, এটা একদম সহজে মনে রাখার জন্য একটা ছোট নেমোনিক্স। চলে আসি আমরা ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশনের হিস্টোলজিক্যাল ফিচার্সটা আমাদের পরীক্ষার জন্য মনে রাখা দরকার। এই সহজ জায়গাটা থেকে পরীক্ষায় অনেক বেশি কোশ্চেন ছিল। ক্রনিক ইনফ্লামেশন জিনিসটা কি? যখন আমার অ্যাকুট ইনফ্লামেটরি সেলসগুলো যখন সে আর পারতেছে না, যে অনেক চেষ্টা করার পরও সে বডি থেকে এটা এলিমিনেট করতে পারতেছে না, সে তখন এই পলিমরফোনিউক্লিয়ার সেলসগুলো তারা তাদের এই ক্ষমতা অর্পণ করে হচ্ছে আমার বডির আরও পোটেন্ট যেই ক্ষমতাধর জায়গা আছে, সেটা হচ্ছে মনোসাইট বা মনোনিউক্লিয়ার সেলস যে সিস্টেমগুলো আছে তাদের কাছে সে হ্যান্ড ওভার করে। মনোনিউক্লিয়ার সিস্টেম কারা কারা আছে? মনোসাইট, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, এপিথেলয়েড সেল ইত্যাদিতে যারা আছে তাদের কাছে হ্যান্ড ওভার করে যে আমরা পারতেছি না, তোমরা এসে দায়িত্ব গ্রহণ করো এবং এদেরকে এলিমিনেট করো। এই এক নাম্বার জিনিসটা হচ্ছে ইনফিল্ট্রেশন উইথ মনোনিউক্লিয়ার সেলস। তারপর তারা যখন ইনফিল্ট্রেশন হলো তারা টিস্যু ডিস্ট্রাকশন করা শুরু করলো, এবং আমরা বলছিলাম একদম ক্লাসের শুরুতে ইনফ্লামেশন কিন্তু অলওয়েজ হিলিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড। যেখানে ইনফ্লামেশন সেখানে হিলিং হবে, কিন্তু ক্রনিক ইনফ্লামেশন প্রসেস একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস টিস্যু ডিস্ট্রাকশন হবে, কন্টিনিউয়াস টিস্যু হিলিংও হবে। সেটা কিভাবে? ফাইব্রোসিস, এবং যেহেতু কন্টিনিউয়াস টিস্যু হিলিং হচ্ছে তাদেরকে ফিডিং দেওয়ার জন্য অ্যাঞ্জিওজেনেসিস বা নিউ ব্লাড ভেসেল প্রোডাকশন হবে। হিস্টোলজিক্যাল ফিচার্স অফ ক্রনিক ইনফ্লামেশন, এই তিনটা লাইন থেকে পরীক্ষায় অনেকবার কোশ্চেন ছিল। সহজ লাইনটা থেকে যে ইনফিল্ট্রেশন উইথ পলিমরফোনিউক্লিয়ার সেলস, তাহলে কিন্তু ফার্স্ট দিতে হবে ইনফিল্ট্রেশন উইথ মনোনিউক্লিয়ার সেলস। মনোনিউক্লিয়ার সেলস কারা কারা আছে সেটা দেখলাম আমরা, টিস্যু ডিস্ট্রাকশন এবং অ্যাটেম্পস অফ হিলিং বাই অ্যাঞ্জিওজেনেসিস অ্যান্ড ফাইব্রোসিস। এই হচ্ছে আমাদের ক্রনিক ইনফ্লামেশনের মরফোলজিক্যাল ফিচার্স। এবং ক্রনিক ইনফ্লামেটরি মেডিয়েটরস, ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজটা আমাদেরকে ডিটেলস পড়তে হবে। ম্যাক্রোফেজ ফাংশন কি, ম্যাক্রোফেজ থেকে কি কি রিলিজ হয় ইত্যাদি ইত্যাদি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই জিনিসটা আপনি একদম সহজে মনে রাখতে পারবেন হচ্ছে একটা ফিগারের মাধ্যমে, যেটা আপনাদের শিটের মধ্যে আপনি পাবেন। সেটা হচ্ছে 26 নাম্বার পেজে। এই ফিগারটাই হচ্ছে ম্যাক্রোফেজের টোটাল ফাংশনের ফিগার। এটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি ম্যাক্রোফেজের সব ফাংশন আপনার মাথার মধ্যে সেট হয়ে থাকবে। আপনি ফিগারটা খেয়াল করলে দেখেন ম্যাক্রোফেজ সাধারণত দুইভাবে অ্যাক্টিভেটেড হয় ইনফ্লামেশনে। একটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ বা M1 ম্যাক্রোফেজ, আর একটা হচ্ছে অল্টারনেটিভলি অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ বা M2 ম্যাক্রোফেজ। যখন মনোসাইটের উপর মাইক্রোবিয়াল এন্ড প্রোডাক্টস বা এবং গামা ইন্টারফেরন কাজ করে তখন M1 ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হয়।
এমন ম্যাক্রোফেজটা কি কি করে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, নাইট্রিক অক্সাইড, লাইসোজোমাল এনজাইম ইত্যাদি রিলিজের মাধ্যমে সে এই যে টিস্যু ডিস্ট্রাকশনের যে পাওয়ারটা আছে, যেই ফাংশনটা আছে সেটা কন্টিনিউ করে। সাথে সাথে সে কিছু মেডিয়েটরস রিলিজ করে। কি কি মেডিয়েটরস রিলিজ করে? ইন্টারলিউকিন 1, TNF, ইন্টারলিউকিন 12, ইন্টারলিউকিন 6, কেমোকাইন্স ইত্যাদি রিলিজের মাধ্যমে এই ক্রনিক ইনফ্লামেটরি প্রসেসটা সে পারসিস্ট করে। আবার আদার হ্যান্ড মনোসাইটের উপর যখন ইন্টারলিউকিন 13 এবং ইন্টারলিউকিন 4 কাজ করে, তখন সে কি করে? অল্টারনেটিভলি অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ বা M2 ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হয়। এই M2 ম্যাক্রোফেজের কাজ কি? সে অ্যান্টি ইনফ্লামেটরি বা আমাদের যে টিস্যু অ্যাটেম্পস অফ হিলিং যে ফাংশনটা আছে, এই ফাংশনটা করে হচ্ছে M2 ম্যাক্রোফেজ। বাই কি রিলিজের মাধ্যমে? ইন্টারলিউকিন 10 অ্যান্ড ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা রিলিজের মাধ্যমে অ্যান্টি ইনফ্লামেটরি ওন রিপেয়ার অ্যান্ড ফাইব্রোসিস করে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট হিসেবে কাজ করে। তার মানে ক্রনিক ইনফ্লামেশনের ম্যাক্রোফেজ দুই রকম ফাংশনই করে, সে টিস্যু ডিস্ট্রাকশনও করে এবং টিস্যু হিলিং দুইটাই করে। পরীক্ষায় কিভাবে কোশ্চেন থাকতে পারে? ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড বাই ফলোয়িং মেডিয়েটরস, এই কয়টা হবে? M1 ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড বাই ফলোয়িং মেডিয়েটরস, M2 ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড বাই ফলোয়িং মেডিয়েটরস, ফলোয়িং মেডিয়েটরস আর রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ। তাহলে এগুলো হবে টোটাল মেডিয়েটরস রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ। ফলোয়িং অ্যান্টি ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ, এই দুইটা হবে। ফলোয়িং ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ, এই কয়েকটা হবে। তার মানে আমরা ম্যাক্রোফেজ থেকে কিভাবে কোশ্চেনটা আসে সেটা আমরা দেখলাম, এবং এই ফিগারটা যদি আপনি মনে রাখতে পারেন, ম্যাক্রোফেজে এর বাহিরে সাধারণত আর কোনো কিছু নেই। চলে আসি আমরা গ্রানুলোমাটাস ইনফ্লামেশনে। গ্রানুলোমাটাস ইনফ্লামেশনের ডেফিনিশনটা পরীক্ষায় সাধারণত আসে। গ্রানুলোমাটাস ইনফ্লামেশনে কি কি সেল পাওয়া যায়? খালেক স্যারের এই সংজ্ঞাটা স্যারদের কোনো এক অজানা কারণে খুবই পছন্দের, এবং এটা যেভাবে আছে সেভাবে আমাদেরকে মনে রাখতে হবে। Granulomatous inflammation is a distinctive pattern of chronic inflammation. It is characterized by focal accumulation of activated macrophage. এই activated কথাটা মনে রাখতে হবে, কার সামনে আছে? macrophage. আমরা activated macrophage পাই and often epithelial cell. oftenটা কার আগে আছে? epithelial cells এর আগে. Which are modified activate macrophage, principally lymphocytes. প্রিন্সিপাল কোন সেলটা পাই? সেটা হচ্ছে লিম্ফোসাইট। ফ্রিকুয়েন্টলি যে সেলটা পাই সেটার নাম হচ্ছে জায়ান্ট সেল, এবং অকেশনালি প্লাজমা সেল পাই। Fibroblasts and connective tissue are also present. Necrosis may or may not be present. এটা থেকে পরীক্ষা কিভাবে কোশ্চেন থাকে? In granulomatous inflammation there is principal cell is epithelial cell, তাহলে ফলস দিতে হবে। There is often lymphocyte, ফলস দিতে হবে। There is activated lymphocyte, false. Activated হচ্ছে macrophage. There is frequently epithelial cell. এইভাবে কোশ্চেন থাকে। নেক্রোসিস অলওয়েজ প্রেজেন্ট, তাহলে কিন্তু ফলস দিতে হবে। নেক্রোসিস মে অর মে নট প্রেজেন্ট, থাকতেও পারে নাও থাকতে পারে। এইভাবে কোশ্চেনটা থাকে, তাহলে আমরা এইভাবে এই কোশ্চেনটা দেখার চেষ্টা করব। আসি আমাদের এপিথেলিয়েট সেলস। এপিথেলিয়েট সেলসের উদাহরণগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় থাকে। এপিথেলিয়েট সেল কি কি আছে এটা সহজে মনে রাখার জন্য এপিথেলিয়েট সেলস অফ গ্রানুলোমা 3T, 3S, CBZ। তিনটা টিতে কি আমরা পাই? টিউবারকুলোসিস, টিউবারকুলার লেপ্রোসি, টক্সোপ্লাজমোসিস। তিনটা অ্যাসে কি পাই আমরা? সার্কোইডোসিস, সিফিলিস, সিস্টোসোমিয়াসিস। সিতে ক্রনস ডিজিজ, বিতে বেরিলিয়াম, অ্যান্ড জেডে হচ্ছে জিরকোনিয়াম। দুইটা মেটাল গ্রানুলোমাটাস ইনফ্লামেশন করে, একটা হলো বেরিলিয়াম, একটা হচ্ছে জিরকোনিয়াম। এটা সহজে মনে রাখবেন। এপিথেলিয়াল সেল গ্রানুলোমা পাওয়া যায় 3T, 3S, CBZ। 3Tতে হচ্ছে টিউবারকুলোসিস, টিউবারকুলার লেপ্রোসি, টক্সোপ্লাজমোসিস। 3S এ হচ্ছে সার্কোইডোসিস, সিফিলিস। কোন ধরনের সিফিলিস? টারশিয়ারি সিফিলিস, এবং সিস্টোসোমিয়াসিস। আর সিতে হচ্ছে ক্রনস ডিজিজ, বিতে বেরিলিয়াম, আর হচ্ছে জেডে জিরকোনিয়াম। এখন আসি ক্লাসিফিকেশন অফ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। এটাও খুব গুরুত্বপূর্ণ। এই গ্রানুলোমাটাকে আমরা চারটা ভাগে ক্লাসিফাই করি। একটা হচ্ছে নন কেজিয়েটিং গ্রানুলোমা, কেজিয়েটিং গ্রানুলোমা, সাপোরেটিভ গ্রানুলোমা, এবং হচ্ছে ডিফিউজ গ্রানুলোমা। নন কেজিয়েটিং গ্রানুলোমার উদাহরণ এটাই সাধারণত পরীক্ষায় বেশি আসে। নন কেজিয়েটিং গ্রানুলোমার উদাহরণ হচ্ছে এই যে একটু আগে আমরা বললাম অল এপিথেলিয়াল সেল গ্রানুলোমা আর নন কেজিয়েটিং গ্রানুলোমা এক্সেপ্ট টক্সোপ্লাজমোসিস। এটা হলো একদম সহজে মনে রাখা। তার মানে আমরা এই যে একটু আগে এপিথেলিয়াল সেল গ্রানুলোমার যে উদাহরণগুলো করলাম সবগুলোই হচ্ছে নন কেজিয়েটিং গ্রানুলোমা এক্সেপ্ট টক্সোপ্লাজমোসিস। কেজিয়েটিং গ্রানুলোমা কারা? সফট টিউবারকুলোসিস এবং ব্রুসেলোসিস। এখানে একটু খেয়াল করলে দেখবেন টিউবারকুলোসিসে কিন্তু বোথ কেজিয়েটিং গ্রানুলোমা, নন কেজিয়েটিং গ্রানুলোমা দুটোই পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। টিউবারকুলোসিসে হার্ড টিউবারকল, সফট টিউবারকল দুইটাই ফর্ম হয়। এই কারণে নন কেজিয়েটিংও পেতে পারেন, কেজিয়েটিংও পেতে পারেন। সফট টিউবারকল ফর্ম হলে কেজিয়েটিং পাবেন, হার্ড টিউবারকল ফর্ম হলে নন কেজিয়েটিং পাবেন।
আর আরেকটা কি ব্রুসেলোসিসে হচ্ছে কেজেটিন গ্রানুলোমা পাওয়া যায়। সাপোরেটিভ গ্রানুলোমা কোথায় পাবেন? লিম্ফো গ্রানুলোমা ভেনারাম আর হচ্ছে ক্যাটাস্পেস ডিজিজ। ডিফিউজ গ্রানুলোমা পাবেন একটাই, ল্যাপ্রোমাটাস লেপ্রোসি। টিউবারকুলার লেপ্রোসি তাহলে কি পাই? নন কেজেটিং গ্রানুলোমা। এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন এবং গ্রানুলোমা। আসি আমরা জায়ান্ট সেল। 31 নাম্বার পেজে জায়ান্ট সেল যেটা আছে, এই জায়ান্ট সেল কোথায় কোথায় পাওয়া যায়, ফিজিওলজিক্যালি জায়ান্ট সেল কোথায় কোথায় পাওয়া যায় এবং প্যাথোলজিক্যালি কোন কোন ম্যালিগন্যান্সিতে জায়ান্ট সেল পাওয়া যায়, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফিজিওলজিক্যালি 3টে জায়গায় জায়ান্ট সেল পাওয়া যায়, একটা হচ্ছে অস্টিওক্লাস্ট, মেগাক্যারিওসাইট, হচ্ছে সিনসাইটোটোব্লাস্ট অফ প্লাসেন্টা। এটা কিন্তু মনে রাখতে হবে ফিজিওলজিক্যালি কোথায় জায়ান্ট সেল পাওয়া যায়। জায়ান্ট সেল মানে কি? অনেক বড় সেল এবং মাল্টিনিউক্লিয়েটেড সেল, এগুলোকে আমরা বলি জায়ান্ট সেল। ফিজিওলজিক্যালি অস্টিওক্লাস্ট, মেগাক্যারিওসাইট এবং সিনসাইটোটোব্লাস্ট অফ প্লাসেন্টাতে আমরা জায়ান্ট সেল পাই। প্যাথোলজিক্যালি কোথায় কোথায় জায়ান্ট সেল পাই? দেখেন 5টা ম্যালিগন্যান্সির নাম দেওয়া আছে। অ্যানাপ্লাস্টিক টিউমার, হজকিন্স লিম্ফোমা, কোরিওকার্সিনোমা, পোরলি ডিফারেন্সিয়েটেড অ্যাস্ট্রোসাইটোমা অ্যান্ড প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। এই 5টা জায়গায় আমরা ম্যালিগন্যান্ট সেলস পাই। আর কিছু ভাইরাল ইনফেকশনে জায়ান্ট সেল পাওয়া যায়। মাইক্রোবায়োলজিতে এই জায়ান্ট সেলগুলো কোন কোন ভাইরাল ইনফেকশনে জায়ান্ট সেল পাওয়া যায় এটা আরও ডিটেলস জানবেন। তবে এখানের জন্য মনে রাখেন সাধারণত মিজলস এবং হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশনে জায়ান্ট সেল বেশি পাওয়া যায়। চলে আসি আমরা আমাদের 32 নাম্বার পেজ। আমাদের যে দুইটা ডিফারেন্স আছে, টিউবারকুল অ্যান্ড গামা এবং টিউবারকুলার গ্রানুলোমা এবং গ্রানুলোমা সার্কোইডোসিসের ডিফারেন্সের যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা পার্থক্য, টিবির গ্রানুলোমা আর সার্কোইডোসিস গ্রানুলোমার মেইন ডিফারেন্সিয়েটিং জিনিস হচ্ছে, টিবি আমরা জানি যে অ্যাসিড ফায়ার বেসিলাই দিয়ে হয়, সার্কোইডোসিস হচ্ছে একটা ইনফ্লামেটরি প্রসেস যেটার এটিওলজি আননোন। আমরা টিউবারকুলোসিস সাধারণত কেজিয়াস নেক্রোসিস পাই, যেটা সার্কোইডোসিসে হচ্ছে রেয়ার। টিউবারকুলোসিস আমরা একটু আগে বললাম যে আমরা বোথ হার্ড অ্যান্ড সফট টিউবারকল দুইটা পাই, আর হচ্ছে গ্রানুলোমা অফ সার্কোইডোসিস আমরা শুধুমাত্র হার্ড টিউবারকল পাই। আর হচ্ছে টিবির গ্রানুলোমাটা সাধারণত এক জায়গায় থাকে, এক জায়গায় কনফ্লুয়েন্ট হয়ে থাকে, এক জায়গাতেই আমরা সাধারণত। আর সার্কোইডোসিস গ্রানুলোমা ডিসক্রিট ইন নেচার, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে, পুরো লাংস ভর্তি জায়গায় মিলিয়ারি মটলিং যেটাকে আমরা বলি, পুরো লাংস ভর্তি জায়গায় থাকতে পারে। টিবিতেও মিলিয়ারি মটলিং হয়, তবে সেটা অন্য লেটার স্টেজে। ইউজুয়ালি টিবির গ্রানুলোমা সাধারণত কনফ্লুয়েন্ট থাকে। আর মেইন একটা ডিফারেন্সিয়েটিং ক্রাইটেরিয়া আমরা বলছিলাম, গ্রানুলোমাতে লিম্ফোসাইট হলো প্রিন্সিপাল সেল, কিন্তু এক্সেপ্ট সার্কোইডোসিস, সার্কোইডোসিসে লিম্ফোসাইট অ্যাবসেন্ট থাকে। এই কারণে সার্কোইডোসিসের গ্রানুলোমার আরেক নাম হচ্ছে নেকেড গ্রানুলোমা। এটা আমরা একটু খেয়াল রাখবো। এখন আসি ডিফারেন্স বিটুইন টিউবারকল অ্যান্ড গামা। টিউবারকল অ্যান্ড গামার মেইন ডিফারেন্সিয়েশন ক্রাইটেরিয়া খুবই সহজে আপনি মনে রাখতে পারেন। 3টা জিনিস টিউবারকলে বেশি বাড়ে, যেটা গামাতে কমে। 3টা জিনিস গামাতে বেশি পাওয়া যায়, যেটা টিউবারকলে কম পাওয়া যায়। কি কি আমরা টিউবারকলে বেশি পাই যেটা গামাতে কম পাবো? এটা হচ্ছে এপিথেলেট সেল, লিম্ফোসাইট আর হচ্ছে জায়ান্ট সেল। এই 3টা আমরা টিউবারকলে বেশি পাবো, কিন্তু গামাতে অ্যাবসেন্ট অথবা কম পাবো। আর গামাতে হচ্ছে প্লাজমা সেল, ফাইব্রোব্লাস্ট, ব্লাড ভেসেল। এই 3টা আমরা গামাতে বেশি পাবো, যেটা টিউবারকলে কম পাবো। এই হচ্ছে আমাদের মেইন ডিফারেন্সিয়েটিং ক্রাইটেরিয়া। এবং লাস্টে আমরা যেটা বলছিলাম এমডি ফ্যাকাল্টির জন্য বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ, ওই যে প্রথমে ইএসআর বাড়ে কিন্তু সি রিঅ্যাক্টিভ প্রোটিন রিমেইন লো অথবা নর্মাল থাকে। এই কন্ডিশনগুলো কি? এটা জাস্ট সহজে মনে রাখবেন যে নেমোনিক্স দেই আছে লুপাস হোম দিয়ে, লিউকেমিয়া, আলসারেটিভ কোলাইটিস, প্রেগন্যান্সি, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, এসএলই শগ্রেন সিনড্রোম, আর হোমে হচ্ছে হার্ট ফেইলিওর, ওল্ড এজ, মাইলোমা অ্যান্ড এনস্টেস রেনাল ডিজিজ। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেস ইনফ্লামেশন ক্লাস। আশা করি আপনারা সবাই কিছুটা হলেও এই সম্বন্ধে ধারণা করতে পেরেছেন যে ইনফ্লামেশন থেকে কিভাবে কোশ্চেন থাকে, কোন কোন জায়গা থেকে কতটুকু কোশ্চেন থাকে। চেষ্টা করেছি ইম্পর্টেন্স জায়গাগুলো আপনাদেরকে একটু ওভারভিউ করে দেওয়ার জন্য। তবুও যদি কোনো আস্কিং থাকে আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের ওয়েবসাইটের আপনার পেজের মধ্যে আমরা চেষ্টা করব সেগুলো অ্যান্সার যথাসময়ে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। ঘরে থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ভালো থাকুন, পরিবার নিয়ে নিরাপদে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এটা এরকম ঘামাচ্ছে না মাঝে কোনো সমস্যা ওর থেকে কি কিছু কমাবার নাকি ওই যে ওর জন্য না কমাবো কেন বরং বাড়াবো এরকম ঘামাচ্ছে কেন হিউমিডিটির কারণে হতে পারে যদি ইয়া হয় মানে ফল শুরু করে তারা এখনই তাদের ফল শুরু করানো উচিত মানে একেবারে টু দ্য এন্ড প্রেশার দিয়ে চেক করে দেখা গ্যাস প্রেশার তেল কবে নাগাদ খাবো সময় লাগতে পারে তো মাস দিয়ে রাখতে পারে আর এর মধ্যে যদি বড় কিনে আনতে তাহলে কিনে আনতে সরিষার তেল যে প্রতিদিন লাগাতে মানে শেষ পর্যায়ে কেজি এখন 230 টাকা এখানে কত আর আমি কারখানা বন্ধ করে চলে গেছে এটা কেমন কারো কোনো পা ওটা কার জন্য রাখছো ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব বিষয়ক আদালতে চালু হলো অনলাইন শুনানি ব্যবস্থা। সরকারি সচিবালয়ে এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এতে মন্ত্রী জানান, এখন থেকে ঘরে বসে ভূমির মালিকরা বিভিন্ন শুনানিতে অংশ নিতে পারবেন। এজন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে। মন্ত্রী বলেন, করোনার সময় নানা কারণে ভূমি অফিসগুলো বন্ধ থাকায় রাজস্ব আদায় ও শুনানি নির্ধারিত হচ্ছে। অনলাইন সেবার কারণে ভূমি সহজে অনেক সমস্যার সমাধান হবে। অথবা হয়তো কেউ দিয়েছিল এগ্রিমেন্ট ছিল না বা কারণ নানা কারণে যে কারণে আজকে যে আমরা যে অনলাইন আমরা সার্ভিসটা চালু করছি এই যে আগে কিন্তু এই যে একটা তরুণ উদ্যোক্তা নবগ্রাম ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, তরুণদের আত্মনির্ভর